আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হরর বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রতিনিয়ত আমি চেষ্টা করি তোমাদেরকে এন্টারটেনমেন্ট হিসাবে ভৌতিক গল্প উপহার দিতে। ভৌতিক গল্প কেমন হয়েছে বিচার বিশ্লেষণ করা কেবল কিন্তু তোমাদের দায়িত্ব। আমি যেভাবে ভৌতিক গল্প দিচ্ছি না কেন, তোমাদের ভালো মন্দ কমেন্টসগুলো আমাকে ভালো ভৌতিক গল্প বানাতে সাহায্য করে। হরর বাংলা অফিসিয়াল বিডি কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না। আশা করি তোমরা মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। যে যেখান থেকে আমাকে শুনছো, এপার বাংলা ওপার বাংলা, বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমার গল্প শোনো, সকলকে শুভেচ্ছা অভিনন্দন, সালাম, নমস্কার। তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছো সকল বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। আর যারা করনি আমার গল্প শোনো, সকল বন্ধুদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য আমি অনুরোধ করব। আমার এই গল্পে জীবিত কিংবা মৃত কারোর সঙ্গে যদি এতটুকু মিলে যায় সেটা নিতান্ত কাকতালীয়। তো আজকে ভৌতিক গল্প শুরু করার আগে এটাই তোমাদেরকে বলবো, মিথ্যা কুসংস্কার কখনো বিশ্বাস করি না, মিথ্যা কুসংস্কার সমাজে রটাই না। তোমরা আশা করি মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। আজকে দুর্জয় শাকিলের কলমে লেখা ভৌতিক গল্প ভৌতিক বাড়ি। গল্প পাঠে আমি বাদর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইন করেছেন আরিফিন রায়হান অনন্ত। তো আমরা গল্পে ফিরে যাই। প্রথম শুরু করি ভৌতিক বাড়ির তকমা কি করে পেল ওই বাড়িটা। আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। এখানে বাড়ি থেকে যেখানে আছে সেখানে ঘন জঙ্গল ছিল, চারপাশে বেশ কিছু পুকুর ছিল। পুকুরগুলো অবশ্য এখনো আছে, বাড়িঘর ছিল না বললেই চলে। এই জায়গায় ঢোকার মুখেই ছিল বড় একটা দুটো তুলো গাছ। মানুষজন এদিকে হয়তো মূলত মাছ ধরা আসতো। এক পর্যায়ে রনি নামের এক ছেলে গভীর রাতে মাছ ধরতে আসে এখানে। পরের দিন তার লাশ পাওয়া যায় পুকুরের কচুরিপানার নিচে। পেশায় রনি ছিল জেলে। নদীতে সাঁতার কাটার সমস্ত একটা ছেলে পুকুরে ডুবে মারা যাবে, এটা কেউ মেনে নিতে পারেনি। রহস্যগেরা এই মৃত্যুতে গ্রামবাসী মনে ভয়ানক দানা বেঁধে শুরু করে। তবে তার কিছুদিন পরে ঘটে যাওয়ার ঘটনা গ্রামবাসীর মনে ভয়ের শক্ত প্যারেক ঢুকায়। সেই দিন রাতে রমেশ মাছ ধরতে জঙ্গলের পাশে বিলে যায়। বিলে জাল ফেলতে প্রচুর মাছ ওঠে তার জালে। রমেশ খুশি মনে মাছগুলো তার ডুলার মধ্যে রাখে। পরে বার জাল ফেলে অল্প কিছু মাছ পায় সে মাছগুলো ঢুকাতে গিয়ে দেখে আগের কোনো মাছ ডুলায় নেই। অবাক বিস্ময় চোখে যেন কপালে উঠে যায় তার চোখ। এতগুলো মাছ একটা ডুলায় নেই। হঠাৎ ওর কানের কাছে মাছ খাওয়ার কচকচ শব্দ আসলো। ওর পিছনে ফিরে তাকিয়ে দেখে একটা কালো বিড়াল কাঁচা মাছগুলো চিবাচ্ছে। বিড়ালটা ওর দিকে তাকালো, টক টক লাল চোখ, রাগে হুলকি ছুটছে তার চোখ দিয়ে। চোখের পলকে এক নিমেষে বিড়ালটা উধাও হয়ে গেল। ভয়ে ডোক গেল রমেশ। এবার উপর থেকে গড়গড় শব্দ আসলো। রমেশ উপরে তাকিয়ে স্পষ্ট দেখতে পেল সাদা কাপড় পরা দিয়েশালায় কেউ দাঁড়িয়ে আছে, যা এক পা তুলা গাছে এবং অন্য পা জঙ্গলের মাঝে একই করে গাছের ডালে। খুব ভয় পেল, সাহস হারালো না রমেশ। দোয়া সুরা পড়তে পড়তে দৌড়ে চলে আসলো সেখান থেকে। রমেশের মুখে একই ঘটনা শুনে পুরো গ্রাম থমকে গেল। ভয়ে জঙ্গলের দিকে যাওয়া বন্ধ করে দিল সবাই। এই ঘটনার কয়েক বছর পর ওই জায়গার মালিক জঙ্গল কেটে চারপাশে পরিষ্কার করে একতলা একটা বাড়ি বানালো। তার ছিল এক ছেলে এক মেয়ে। স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকবে এই আশায় সুন্দর ঘর সাজালো। কিন্তু কয়েকদিন পরে শুরু হলো অদ্ভুত ঘটনা। গভীর রাতে তারা স্পষ্ট শুনতে পেল বাড়ির সাথে কেউ নাচছে। তার পায়ে ঘুঙুরের আওয়াজ শুনে যেত জোরে জোরে। তারা দৌড়ে গিয়ে দেখতো ছাদে কেউ নেই। এভাবে চললো বেশ কয়েকদিন। এক রাতে তার স্ত্রী ছাদের কান্না শুনতে পেল। তিনি ছাদে গিয়ে দেখলেন এক মহিলা ছাদের কিনারে বসে কাঁদছে। এত রাতে ছাদে কেউ দেখে ভীষণ অবাক হলেন তিনি। বাড়ির গেটে তালা লাগানো, তাহলে এই মহিলা বাড়িতে ঢুকলো কি করে আর ছাদে উঠলোই বা কি করে? মহিলার কাছাকাছি গিয়ে তিনি চেঁচিয়ে জিজ্ঞাসা করলেন, কে আপনি? তার ডাক শুনে মহিলাটা পিছনে ফিরে তাকালো। মহিলার বিবস্ত্র চেহারা দেখে জ্ঞান হারালেন তিনি। পরের দিন আরো বেশি অসুস্থ হয়ে পড়লেন তিনি। হাসপাতালে নিয়ে ভর্তি করে রাখা হলো 2 দিন। তার স্বামী ছেলে মেয়ে সকলে থাকলো তার পাশে। সুস্থ হয়ে বাড়ি এসে বাড়ির অবস্থা দেখে আরো বেশি ভীতগ্রস্ত হয়ে পড়লো তারা। বাড়ির গেটে তালা ঠিকই লাগানো আছে, কিন্তু ঘরের ভেতরে সমস্ত জিনিসপত্র ভাঙচুর। বাথরুম, রান্নাঘর, দেয়ালের ছোপ, রক্তের দাগ। এদিক সেদিক বাড়ির মালিক তার স্ত্রী ছেলে মেয়েদের নিয়ে ঢাকায় চলে যায়। স্থায়ীভাবে তালা
পরে আসে এই বাড়িতে এইভাবেই। তারপর থেকে ভূতের বাড়ি নাম হয়ে যায় এই বাড়ির। এই ঘটনাগুলো এখানে শেষ হয়ে গেলে পারত, কিন্তু গ্রামবাসী হয়তো কল্পনা করতে পারেনি এই ভূতের বাড়িটা কতটা ভয়ঙ্কর হবে, তারা সেটা জানতো না। বাড়ির মালিক ঢাকায় চলে যাওয়ার পর দীর্ঘদিন বাড়িটি ফাঁকা পড়ে থাকে। একদিন এই বাড়ির আশেপাশে কোনো বাড়ি ঘর ছিল না, চারদিকে জঙ্গল আর পুকুর ছিল। ধীরে ধীরে পুকুর পাড়ে চারপাশে জঙ্গল সাফ করে মানুষ বাড়ি তৈরি করতে শুরু করে। এর মধ্যে গ্রামের মানুষ ভৌতিক কোনো ঘটনার সাক্ষী হয়নি বলে ভৌতিক বাড়ি নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। নতুন করে এই বাড়িটি গ্রামবাসীর মনে ভয়ে রেখে দেয় সন্ধ্যায়। পুকুরের পাড়ে জঙ্গল সাফ করে ঘর বানিয়েছে তাদের মধ্যে সাধ্য বিবাহিত রায়হানের পরিবারও ছিল সেখানে। সেদিন সন্ধ্যায় রায়হানের নতুন বউ শিরিন মাছ ধোয়ার জন্য পুকুরে যায়। চারপাশে তখন ভালো অন্ধকার নেমে গেছে। কিছুক্ষণ হুট করে তার শাশুড়ি এসে বলল, বৌমা আমি গোসল করব। এই কথা শুনে শিরিন অবাক হয়ে বলল, আপনি তো ভালো করেই হাঁটাচলা করতে পারেন না, পুকুর পাড়ে কি করে আসতে পারলেন? তাছাড়া এই সন্ধ্যায় গোসলই বা করবেন কেন? গরমে ভালো লাগছে না, তাই লাঠি হাতে কোনো রকমে বের হলাম। তুমি আমার সাথে পুকুরে নামো, সাবান দিয়ে আমার শরীরটা ভালো করে পরিষ্কার করে দাও। শাশুড়ির কথায় সায় দিয়ে তাকে পুকুরে নামায়। কোমর পর্যন্ত পানিতে নামতে শিরিন বুঝতে পারলো কি ভুল করেছে, কিন্তু ততক্ষণে আর দেরি হয়ে গেছে। চুল ধরে ওকে ইচ্ছে মতো পানিতে চুবিয়ে শুরু করলো। শিরিন চিৎকার চেঁচামেচি, বাড়ি থেকে লোকজন ছুটে গিয়ে আধমরা অবস্থায় তাকে উদ্ধার করলো। আশ্চর্য হলে সত্য, লোকজন যখন দৌড়ে পুকুরের পাড়ে গিয়েছিল তখন সেখানে শিরিন ছাড়া আর কাউকে দেখতে পায়নি। চিৎকার শুনে আসা মানুষগুলো শিরিনের শাশুড়ি ছিল বলল, কিন্তু কাউকে সেটা বিশ্বাস করাতে পারলো না। তারপরের ঘটনা ভয়ানক হলেও রহস্যময় ছিল। ভূতের বাড়ির পাশেই ছোট্ট একটা করে হানিফ নামের একজন দিনমজুর বসবাস করছিল। সারাদিন কাজ শেষে পরিশ্রান্ত হানিফ একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। হঠাৎ প্রচণ্ড বাতাসে শব্দ শুনে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর চারপাশে তাকিয়ে দেখলো ভূতের বাড়িটার উঠোনের মাটিতে শুয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই দেখলো লম্বা ছায়ামূর্তি ওর চারপাশে ঘুরে ধরেছে। ভয়ে হাত পা কামড়ালো, একটু শব্দ করলো না হানিফ। মসজিদে ফজরের আজানের শব্দ ওর কানে আসতেই ছায়ামূর্তিটা এক মুহূর্তে বাতাসে নিভে গেল। দৌড়ে বাড়ি এলো, লোকজন ডাকলো। সকালে লোকজন সেখানে গিয়ে দেখলো হানিফের সেখানে শুয়ে রাখা হয়েছিল। তার চারপাশে লম্বা কালো গোল দাগ এবং দাগের পাশে মানুষ মুখের মতো কিছু আঁকুনি ছবি। এই ঘটনার পর প্রকার হস্তবদ্ধ হয়ে পড়ল গ্রামবাসী, কারণ এমন আশ্চর্য ঘটনার মধ্যে ব্যাখ্যা ছিল না তাদের কাছে। জীবনের ঝুঁকি আছে ভেবে হানিফ সেই দিন নিজের বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল। রহস্যময় এই ঘটনা গ্রামবাসীর মনে আতঙ্ক জন্ম হলেও হানিফের মতো কেউ বাড়ি ছেড়ে পালালো না। তবে ভূতের বাড়ির তকমা পাওয়ার বাড়ির আশেপাশে থাকা মানুষগুলো অন্য কোথাও আন্দাজ করতে পারেনি সামনে আরো কত ভয়াবহ অবস্থা বিরাজ করছে। ভৌতিক ঘটনাগুলি কেউ লোক মুখে শুনে বিশ্বাস করে কেউ করে না, তবে যারা দেখেছে কিংবা প্রমাণ পেয়েছে তারা জীবনে ভয়ানক এই অভিজ্ঞতার কথা কখনো বলবে না। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে স্মৃতিময় ভয়াল সেই কালো পর্দা। ভৌতিক বাড়ির কবলে যারা পড়েছিল তারা সহজে একমুখ হয়নি, তবে গ্রামের সবাই যে তাদের কথা বিশ্বাস করতো বিষয়টা এমন ছিল না। অনেকে হেসে উড়িয়ে দিত এইসব কথা, কিন্তু এক মাসের মধ্যে পরিস্থিতি হেসে উড়িয়ে দেওয়ার মতো ছিল না। টানা 10 দিনের মধ্যে পরে গ্রামের সবাই ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ ছিল। বাধ্য হয়ে ভয়ে ওই নিষেধাজ্ঞা মেনে চলতে হয়েছিল সবাইকে, কেননা গ্রামের এই নিষেধাজ্ঞা মেনে এসেছিল তা জানতে হবে 2014 সালের মার্চ এপ্রিল মাসের শেষের দিকের ঘটনা। তখন মূলত ভৌতিক বাড়ির সবাই এড়িয়ে চলতো ঠিক, কিন্তু গ্রামের কারো কোনো সমস্যা হতো না। কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলে গেল। ভৌতিক বাড়ির প্রবেশ ধারে বড় বড় দুটো তুলা গাছ ছিল। লোকমুখে তখন প্রচলিত ছিল ভৌতিক বাড়ির পাহারাদার ওই গাছে থাকে, যদিও কেউ সচক্ষে সেটা দেখেনি। সেদিন রাতে বাজার থেকে বাড়ি ফেরার টুটুল দেখলো তুলা গাছে দুটো চোখ জল করছে। ওই লাইটের আলোতে দেখা একটা বিড়ালের গাছে বসে আছে। আলো সহ্য হলো না ওটার। এক লাফে গাছ থেকে নেমে টুটুলের সামনে এসে দাঁড়ালো ওটা। মুহূর্তে বিড়ালটা ভয়ানক এক রূপ ধারণ করলো। পরের দিন টুটুলকে বেহুশ অবস্থায় পাওয়া গেল তুলা গাছের নিচে। টুটুলের মুখে সব শুনে ঘাবড়ে গেল গ্রামবাসী। 2 দিন মোটামুটি ভালোই ছিল টুটুল, তারপর ওর ব্রেন সমস্যা হয়ে যায়। 2 বছর চিকিৎসার পর সুস্থ হয়েছিল ও। টুটুলের ঘটনা সব প্রায় পাহারাদারকে তুলো গাছে দেখা যেত বিড়াল রূপে, কিন্তু কেউ ভুলেও আর আলো ফেলতো না সেই দিকে। তার কিছুদিন পর ভৌতিক বাড়ির সবচেয়ে কাছের বাড়িটা ভয়ানক এক ঘটনা ঘটে ফেললো। ওই বাড়ির কেউ
থাকতে সাহস পেল না। সে রাতে বাড়িতে একাই ছিল মোস্তফা। মাঝরাতে মনে হলো কেউ যেন ডিল মারছে তার বাড়ির চালে। মোস্তফা ভাবলো এলাকার পোলাপান দুষ্টুমি করছে, কিন্তু তারপর পাশের রুমে ছিল ভাঙা আওয়াজের পাতিলা পড়ার শব্দ। মোস্তফা দ্রুত পাশের রুমে গিয়ে দেখলো নিজে নিজে কাচের জিনিসগুলো মাটিতে ভেঙে ভেঙে পড়ছে যাচ্ছে এবং উপরে রাখা পাতিলাগুলো নিচে পড়ে যাচ্ছে। ও দৌড়ে ওর কাকার বাড়িতে গেল, সবাইকে ডেকে এনে ঘরে ঢুকালো। ঘরে সব কিছু তছনছ করে দিয়ে গেছে কে যেন। এমনি একটু আগে যে বিছানায় শুয়ে চলে, বিছানাটা পর্যন্ত এলোমেলো হয়ে পড়ে আছে, সেখানে কাচের টুকরো পড়ে আছে। তারপর থেকে আজ অবধি এই বাড়িতে আর কেউ থাকতে পারেনি, এখনো বাড়িটা ফাঁকা পড়ে আছে। এই ঘটনা কিছুদিন পর পুরো গ্রাম জুড়ে উৎপাত শুরু হলো। সন্ধ্যার পর কেউ ঘর থেকে একা বের হচ্ছে না। অবশেষে উপায় না থেকে গ্রামের মসজিদ থেকে মাইকে ঘোষণা করা হলো যে সন্ধ্যার পর কেউ যেন ঘর থেকে বের হতে না হয়। তবুও যখন উৎপাত কমলো না, তখন গ্রামের সমস্ত হুজুর, আলেম, হাফেজ এবং সাধারণ মানুষ মিলে মশাল মিছিল করলো। এই ঘটনা গ্রামের সবার জানা। মশাল হাতে সবাই পুরো গ্রামের চারপাশে ঘুরলো। উচ্চ স্বরে আজান দেওয়া হলো, দোয়া পড়া, পুরো গ্রামের চারপাশে ঘুরলো সবাই। এভাবে আস্তে আস্তে তাদের উৎপাত কমানো হয়েছিল। গ্রামের অশ্বশীর উৎপাত কখনো ভৌতিক বাড়ি, তার আশেপাশে বাড়িগুলো নিয়ে গ্রামবাসীর মনে আগের মতোই ভয় বিরাজ করত। সবাই এক প্রকার এড়িয়ে চলতো ওই জায়গাটা। লোকমুখে শোনা যায় সর্বশেষ ঘটনার সাক্ষী হয় আজগর আলী। রাত আনুমানিক 9টার পর সে ফোনে কথা বলতে বলতে ভূতের বাড়ির উঠোনে চলে আসে। চারদিকে নির্জন ছিল। হঠাৎ কারো কান্না আওয়াজ শুনতে পেল। চারপাশে তাকিয়ে স্পষ্ট দেখতে পেল বাড়ির ছাদে একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে কাঁদছে। অথচ বহুদিন ধরে এই বাড়ি পরিত্যক্ত, কেউ এখানে থাকে না। বাড়ির গেটে লাগানো তালাটা জং ধরে গেছে, তাই এত রাতে কোনো সাধারণ বাচ্চার পক্ষে এই বাড়ির ছাদে ওঠা সম্ভব নয়। আজগর আলী সেই রাতে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে বাঁচলেও নতুন এক ভয়ের রেখা আতঙ্কিত হলো গ্রামবাসীর মনে। বর্তমানে ভূতের বাড়ি তার এবং আশেপাশে 3-4টা বাড়িতে কোনো মানুষ থাকে না। পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাড়িগুলো। যদিও ভৌতিক উপদ্রব আগের মতো কমে গেছে, কিন্তু পুনরায় আবার কেউ যেন ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হবে কিনা তা হয়তো কেউ জানে না। কিন্তু সেই আতঙ্কেই কাটছিল মানুষের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ।